দেশবাসী একটা গোপন বৈঠক হয়েছে গোপালগঞ্জের টঙ্গিপাড়াতে একটা গোপন বৈঠক হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের 5 জন লোককে কিনে নিয়েছে। মোট 5 জনকে নিয়ে তারা একটা সমন্বয়ক কমিটি গঠন করেছে তারেক রহমানকে ক্ষমতা থেকে সরানোর জন্য। কেন তারা বলছে যুব বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারগুলো এখন নিজেরাই গণবিক্ষোভের মুখে পড়তে পারে? বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কোনো না কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন প্রয়োজন হতে পারে। এটা কি শুধুই একটি বিশ্লেষণ, নাকি পশ্চিমা শক্তিগুলোর পক্ষ থেকে দেওয়া কোনো রাজনৈতিক সিগন্যাল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহসিন রশিদ এই রিট দায়ের করেন। রিটে আইনটি রোহিতের উদ্যোগ নেওয়া এবং তা সংবিধান বিরোধী ঘোষণা করে বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে এবং তুরাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মশাল মিছিল হয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একদিকে যেমন 2026 সালের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যদিকে লন্ডনের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হলে অবশ্যই কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। কিন্তু এখন দর্শক, কথা হচ্ছে আওয়ামী লীগকে যে পুনর্বাসন করা হবে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে পুনর্বাসন করা হবে, সেটি আসলে কারা করবে? দেশের জনগণ নাকি বর্তমান সরকার? দর্শক, এই বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর তথ্য। এরই সাথে সাথে দর্শক, ভিডিও শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা। দর্শক, চ্যাথাম হাউসের এই গবেষণাকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ আপনিও কি মনে করছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অত্যন্ত প্রয়োজন? অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। একটা রিপোর্ট, মাত্র কয়েকটা পৃষ্ঠা, কিন্তু সেই রিপোর্ট নিয়েই এখন প্রশ্ন উঠছে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। লন্ডনের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস হঠাৎ কেন বলছে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় আবারও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে? কেন তারা বলছে যুব বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারগুলো এখন নিজেরাই গণবিক্ষোভের মুখে পড়তে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রিপোর্টে কেন বলা হলো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কোনো না কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন প্রয়োজন হতে পারে? এটা কি শুধুই একটি বিশ্লেষণ, নাকি পশ্চিমা শক্তিগুলোর পক্ষ থেকে দেওয়া কোনো রাজনৈতিক সিগন্যাল? আজ আমরা খুঁটিয়ে দেখব চ্যাথাম হাউস আসলে কি বলেছে এবং এই রিপোর্ট বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় আমরা বহুবার দেখেছি, ক্ষমতা বদলায়, মুখ বদলায়, স্লোগান বদলায়, কিন্তু সংকট তাকে সত্যি বদলায়? বরং সংকট আরও বৃদ্ধি পায়। চ্যাথাম হাউসের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে দক্ষিণ এশিয়ার 3টি দেশ এক অদ্ভুত মিলের মধ্যে দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় 2022 সালের আন্দোলনের মাধ্যমে সরকার পতন, বাংলাদেশে 2024 সালের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনুসের ক্ষমতা দখল এবং নেপালে 2025 সালে জেনজি রেভলিউশন। 3টি দেশ, ঘটনাও 3টি, কিন্তু একটি কমন প্যাটার্ন: তরুণদের ক্ষোভ, অর্থনৈতিক চাপ, দুর্নীতির বিরুদ্ধে বিস্ফোরণ এবং পুরনো রাজনৈতিক এলিটদের বিরুদ্ধে বিদ্রোহ। শুরুতে মনে হয়েছিল নতুন যুগের শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, বিপ্লব করা আর রাষ্ট্র চালানো কি একই জিনিস? চ্যাথাম হাউস বলছে না। তারা আসলে কি বলছে? তাদের মতে এই 3টি দেশ এখন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে। প্রথম দিকে জনগণের আশা ছিল আকাশচুম্বী, সবাই ভাবছিল দ্রুত সংস্কার আসবে, দুর্নীতি কমবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। বাংলাদেশের ক্ষেত্রে রিপোর্টটি বিশেষভাবে 3টি বড় ঝুঁকির কথা বলেছে। প্রথমত, রাজনৈতিক বিভাজন। চ্যাথাম হাউসের মতে বাংলাদেশের কেন্দ্রীয় দ্বন্দ্ব এখন পুরনো 2 শক্তির মাঝে আটকে আছে। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি। যুব নেতৃত্বাধীন তৃতীয় শক্তি তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা সাধারণ জনগণের বড় কোনো সমর্থন পায়নি। দেখুন, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে যাবার পর বাংলাদেশের ক্ষমতা দখল করে সুদের রাজা ইউনুস। কে ছিলেন এই ইউনুস? একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এই লোকটা ক্ষমতা দখলের পর যেসব সাধারণ মানুষ আবেগে পড়ে 2024 সালের কথিত কোটা আন্দোলনে নেমেছিল, তারা সবাই আশায় বুক বেঁধেছিল। তারা ভেবেছিল এবার বাংলাদেশে সুখের নহর বয়ে যাবে।
দেশ ভাসবে ডলারের ওপর। কিন্তু এই ইউনুস নামক লোকটি পুরো বাংলাদেশটাকে নোংরা বিভাজনে নিমজ্জিত করে গেছেন। তিনি নিজে উস্কানি দিয়ে বাংলাদেশে মব কালচার তৈরি করেছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্বিচারে হত্যা, জেল জুলুম করেছেন এই সুদখোর ইউনুস। ইউনুস যে 18 মাস ক্ষমতা ছিল, সে একবার ছাত্রদের উদ্দেশ্যে বলেছে তোমরা পড়ার টেবিলে যাও, তোমরা ক্লাসে ফিরে যাও। বরং সে বলেছে তোমার এলাকায় আওয়ামী লীগ আছে, তাদের শেষ করো। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে, কাজে সেই তেজ আসতে হবে না, এটাকে জায়গা দেবো না আমরা কোথাও। আর এখানেই চাথাম হাউসের রিপোর্টের সবচেয়ে আলোচিত অংশটি। চাথাম হাউস বলছে বাংলাদেশের রিভেঞ্জ পলিটিক্স বা প্রতিশোধের রাজনীতি ভাঙতে হলে ভবিষ্যতে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। এই লাইনটাই সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে। কারণ এর অর্থ কী? পশ্চিমা পলিসি সার্কেল বলতে চাইছে যে আওয়ামী লীগকে পার্মানেন্টলি সিস্টেমের বাইরে রাখা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু পশ্চিমা পলিসি সার্কেল কি 2024-এর শুরুতে এমনটা ভেবেছিল? না, ভাবেনি। তারা বরং ভেবেছিল আওয়ামী লীগ শেষ। কিন্তু আজ 2 বছর পরে এসে দেশের রাজনীতির প্রাণকেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। এর পেছনের প্রধান শক্তি হলেন শেখ হাসিনা এবং এক সুতোয় গাথা আওয়ামী লীগের তৃণমূলের কর্মীবৃন্দ। চাথাম হাউস আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে। রিপোর্ট বলছে নির্বাচন জেতা মানেই স্থিতিশীলতা নয়। যদি প্রতিষ্ঠান দুর্বল হয়, যদি আইন শৃঙ্খলা নড়বড়ে হয়, তাহলে স্ট্রং ম্যান্ডেটও দ্রুত দুর্বল হয়ে যেতে পারে। বাংলাদেশে ভায়োলেন্ট ক্রাইম বৃদ্ধির কথাও রিপোর্টে উঠে এসেছে। অর্থাৎ জনগণ শুধু ভোট দেয়নি, তারা ফলও দেখতে চায়। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়ে? দেশে এখন উগ্রবাদের জয় জয়কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর। গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আর পশ্চিমা পলিসি মেকারদের প্রধান মাথা ব্যথা হলো উগ্রবাদের এই মাথা চাড়া দিয়ে ওঠা। রিপোর্টে আর কি বলা হয়েছে? বাহিরের চাপ, হ্যাঁ, এটাই জিওপলিটিক্যাল লেয়ার। চাথাম হাউস বলছে বাংলাদেশের সামনে শুধু ইন্টারনাল চ্যালেঞ্জ না, এক্সটার্নাল চ্যালেঞ্জও আছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা, বিশেষ করে ইরান সংঘাত। জ্বালানি তেলের দাম বাড়লে তার ধাক্কা সরাসরি বাংলাদেশে আসে। ইনফ্লেশন বাড়ে, ডলার প্রেশার বাড়ে, লোকাল মার্কেটে চাপ বাড়ে। আর আরেকটি বড় ফ্যাক্টর হলো পাশের দেশ ভারত। ভারত বাংলাদেশের জন্য একই সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদার, আবার চাপ প্রয়োগের একটি উৎস। একদিকে জ্বালানি, বাণিজ্য ও অবকাঠামোতে ঘনিষ্ঠ সহযোগিতা, অন্যদিকে সীমান্ত, পানি বণ্টন ও পরিচয়ের রাজনীতি ঘিরে অব্যাহত চাপ। আর এগুলো বিবেচনা করেই ভারত তাদের নিজেদের বর্ডার নিরাপত্তার স্বার্থেই চায় একটি স্থিতিশীল বাংলাদেশ। দেখুন, ইরান যুদ্ধে নাস্তানাবুদ হবার পর আমেরিকার টার্গেট এখন এই অঞ্চলে প্রভাব বিস্তার করা। কিন্তু বাইডেন প্রশাসন যে ছক কষে শেখ হাসিনা সরকারকে সরিয়েছিল, তাদের সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত, চীন এবং রাশিয়া। তাই আমেরিকার এই অঞ্চলে ঘাঁটি করার যে পরিকল্পনা, সেটি থেকে তারা পিছু হটে বাংলাদেশের বিষয়ে ভারতের চাওয়াকেই প্রাধান্য দিতে বাধ্য হচ্ছে। এখন বিষয় হলো চাথাম হাউস আসলে কে, যে তার রিপোর্ট নিয়ে এত আলোচনা? এটাই সবথেকে ইন্টারেস্টিং অংশ। চাথাম হাউসকে এটা সাধারণ কোনো মিডিয়া আউটলেট না, এটি ব্রিটেনের অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল ফরেন পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। অনেক সময় বড় বড় রাষ্ট্রগুলোর স্ট্র্যাটেজিক থিঙ্কিং আগে থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্টে দেখা যায়, পরে সেটা পলিসিতে প্রতিফলিত হয়। তাই চাথাম হাউসের এই রিপোর্টকে একেবারে হালকাভাবে নেওয়া মোটেও ঠিক হবে না। আমি এখানে একটি বিষয় লক্ষ্য করেছি। রিপোর্টটি সরাসরি রেজিম চেঞ্জের প্রেডিক্ট করছে না, কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। মেসেজটা অনেকটা এমন: জনগণের প্রত্যাশা যদি পূরণ না হয়, অর্থনীতি যদি চাপের মধ্যে থাকে এবং রাজনৈতিক ইনক্লুসিভনেস যদি না আসে, তাহলে নতুন প্রোটেস্ট ওয়েভ তৈরি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা খুবই স্পর্শকাতর, কারণ আমাদের পলিটিক্যাল পোলারাইজেশন অনেক গভীর। এখন একটা প্রশ্ন রেখে যেতে চাই, ইতিহাস আমাদের কি শেখায়? ক্ষমতা ধরে রাখা কঠিন, ক্ষমতা পরিবর্তন করাও কঠিন, কিন্তু সব থেকে কঠিন হলো পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা পূরণ করা। জনগণকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়ে শেখ হাসিনা সরকারকে সরানো যে এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি, তা পশ্চিমা পলিসি মেকাররা অনুধাবন করতে পারছে। চাথাম হাউসের রিপোর্ট হয়তো ভবিষ্যৎ বলে দিচ্ছে না, কিন্তু পশ্চিমা বিশ্ব কী চিন্তা করছে বা কী করতে চাইছে সেই ইঙ্গিতে স্পষ্টভাবে দিচ্ছে। শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা, আওয়ামী লীগ মাঠের রাজনীতি মাতিয়ে রাখা, আর আন্তর্জাতিক রাজনীতির হালচালের দিকে একটু গভীরভাবে নজর দিলেই দেখবেন বাতাস আবার ঘুরছে। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বার্তায় আমুরা এবং মামুরা সংসদে এবং সংসদের বাইরে একত্রিত হয়ে গিয়েছে। আমরা সকলেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই মোটামুটি অবগত আছি যে আমুরা এবং মামুরা যে বিরোধিতাগুলো করছে সেগুলো নাটক ছাড়া আর কিছু নয়। তারা এক জায়গায়, দুটা রাজনৈতিক দলই এক, তারা এক মায়ের দুই সন্তান। সেটা আরও প্রমাণিত হয়ে গিয়েছে গত 1-2 দিনের মধ্যে। তারা বুঝতে পেরেছে শেখ হাসিনা যেভাবে বারবার হুঙ্কার দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলোতে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে, আমি বাংলাদেশে ফিরবই ফিরবো, আমি মারা যাই, আমি জেলে যাই, আমি সেটা কোনো
তোয়াক্কা করি না, এবং 300 আসনের সকল এমপিদের সাথে কথা বলে, সকল তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলে সকল কিছু ঠিকঠাক করেই আমি বাংলাদেশে ফিরে আসব। বিএনপি এবং জামাত মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছে। সো তাদের যেটা ভিতরগত রূপ ছিল যে তারা এক জায়গায় একমত, সেটা প্রকাশ করার সময় হয়ে গিয়েছে। সাধারণ জনগণ তো এতদিন অঘোষিতভাবে জানতো, এখন ঘোষিতভাবে জানলো, কোনো সমস্যা নাই। সে কারণে তারা এখন আবার কোলাকুলি করছে, এক জায়গায় চলে এসেছে আওয়ামী লীগ ঠেকাও। তার মানে টকশোর মধ্যে যে সকল আলোচক গিয়ে এতদিন বলতো যে তারা বিরোধিতার কারণে বিরোধিতা করছে, এগুলা সকল কিছু নাটক। তারা আসলে কোনো আলাদা রাজনৈতিক দল না, তারা এই দুটো রাজনৈতিক দলই একটা দলই। সেটা আমি বলিনি, সেটা রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান সাহেব বলেছে। শুধু তাই নয়, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পাটোয়ারি সাহেবও এই সকল কথা বলেছে, এবং সিনিয়র সাংবাদিক মাহবুব আজিজ ভাইও এই সকল কথা টকশোতে বলে। এইরকম অসংখ্য টকশোর খুব ভালো আলোচক যারা আছে তারা ক্লিয়ারলি এই সকল বিষয়গুলো অনেক আগে থেকেই ক্লিয়ার করেছে। এখন জনগণ মোটামুটি সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। বাংলাদেশে কোনো বিরোধী দল নেই, সংসদের মধ্যে একটাই রাজনৈতিক দল, জাস্ট ভিন্ন নামে একজন সরকারি দল, একজন বিরোধী দল আকারে। জাস্ট নাটকটা করা দরকার, সুন্দরভাবে স্ক্রিপ্ট অনুযায়ী নাটকগুলো সংসদে করছে। নামে মাত্র বাংলাদেশে এখন গণতন্ত্র আছে, কার্যত কোনো গণতন্ত্র বাংলাদেশে নাই। শেখ হাসিনা এখনো বাংলাদেশে আসে নাই, জাস্ট বাংলাদেশে ফিরবে বলেছে। যে এই অবস্থা, কার্যত বাংলাদেশে আসল বিরোধী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসতে পারে সেটাকে ঠেকানোর জন্য আমুরা মামুরা ভাগিনারা সকলে একত্রিত হয়ে সংসদে কোলাকুলি করছে, সংসদের বাইরে কোলাকুলি করছে। এখন আর কোনো সরকারি দল বিরোধী দল বলতে বাংলাদেশে কিছু নাই। এখন জনগণের কাছে সেই বিষয়গুলো ওপেন করে দিয়েছে। তো আমি যে এতদিন বলতাম যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে বলেছে, যে এই সকল আমুদের এবং মামুদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তারা রাতে ঘুমাতে পারে না, তারা রাতে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় টেনশনে। স্বপ্নের মধ্যে দেখে শেখ হাসিনা কালকে দেশে ফিরে আসছে, তাদেরকে কাউকে শাহবাগের চত্বরে টাঙ্গিয়ে দিয়েছে, কাউকে রাজুতে টাঙ্গিয়ে দিয়েছে। তারা পালানোর জন্য ভারতও যেতে পারছে না, আর পাকিস্তান যাওয়া তো অসম্ভব। সে কারণে তারা বিভিন্ন ধরনের বেফাস বক্তব্য মিডিয়ার সামনে এসে দেওয়া শুরু করে দিয়েছে। গত কিছুদিন আগেও কিন্তু তথ্য উপদেষ্টা বর্তমান সরকারে ডক্টর জাহিদুর রহমান বলছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কোনো বক্তব্য মিডিয়াতে আপনারা প্রচার করবেন না। আমরা এখনো স্ট্রংলি কোনো পদক্ষেপ নিচ্ছি না, কিন্তু আগামীতে স্ট্রংলি পদক্ষেপ নিব, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সো আইন অনুযায়ী আপনারা কোনো কিছু মিডিয়ার মধ্যে প্রচার করবেন না। দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক না, আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নাই, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে, সকল কিছু তারাই বলে, আবার তারাই ভয়ে আওয়ামী লীগের কোনো কিছু প্রচার করতে মানা করে, মিডিয়াকে ঘুরিয়ে ফিরিয়ে হুমকি দেয়। আবার অন্যদিকে তারা বলে আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক কিনা, কিন্তু টকশোর মধ্যে সারাক্ষণ আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়, সংসদের মধ্যে সারাক্ষণ আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে আওয়ামী লীগ নিয়ে আলোচনা, বিএনপি সকল নেতার মুখে আওয়ামী লীগ নিয়ে আলোচনা। শুধু তারেক সাহেবকে তার আশেপাশের উপদেষ্টারা মাথায় ঢুকিয়ে দিয়েছে, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করবেন না, তাহলে মানুষ বুঝবে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো ভ্যালু নেই, প্রাসঙ্গিক কিনা। ভাই, এই সকল কাঁচা বুদ্ধি নিয়ে রাজনীতি করতে পারবেন না, বুঝতে পেরেছেন? সারা বাংলাদেশ চালাতে হলে অন্তত আরো স্ট্রং রাজনীতির খেলা জানতে হবে। বাংলাদেশের মানুষ সকল কিছু ভালো করেই বুঝে। বিএনপির সকল নেতা কর্মীরা আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকে, টকশোতে আওয়ামী লীগ নিয়ে সকলে পড়ে থাকে। শুধু তারেক জিয়া আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে কথা বলা তার মানে আওয়ামী লীগ ভ্যালুলেস হয়ে যাবে? এগুলো জনগণের মাথায় ঢুকিয়ে দিতে চাচ্ছেন? জনগণ এগুলা খায় না। তারেক জিয়া সাহেব যে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা বক্তব্য বলে, জীবিত মানুষকে মৃত বানায় ফেলায়, মৃত মানুষকে জীবিত বানায় ফেলায়, যে জায়গার মধ্যে পোর্ট আছে সে জায়গার মধ্যে তিনি আরেকটা পোর্ট করবে বলে, এই ধরনের বক্তব্য দেয়, শাল ভুলভাল বলে, সেই মানুষকে এই ধরনের কাঁচা বুদ্ধি দিয়ে জনগণের কাছে অনেক ট্যালেন্টেড প্রমোট করতে চাচ্ছেন, কোনো লাভ হবে না, বুঝতে পেরেছেন? শেখ হাসিনার মতো রাষ্ট্রশাসক বাংলাদেশে দ্বিতীয়বার জন্ম নিবে না। শেখ হাসিনাকে ফেসিস্ট বলেন বা আর্টিস্ট বলেন, বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কাজ করেছে, বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছে। শেখ হাসিনা 15.5 বছরে বাংলাদেশে যে উন্নয়ন করেছে সেটা বিএনপি সরকার 100 বছর থাকলেও করতে পারবে না। সেটা আমার কথা না, সেটা সাধারণ পাবলিকের কথা না, জামাতের এক নেতার কথা। তিনি বক্তব্যে ক্লিয়ারলি বলেছেন এই বিষয়গুলো, এটা সত্য, মানতে বাধ্য। আপনি বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে যাবেন, শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগে আছে। শেখ হাসিনার নাম নিতেই হবে, আপনারা যতই হিংসা করেন, যতই আপনাদের কষ্ট হোক, কোনো লাভ নেই। শেখ হাসিনা যদি স্বৈরাচার হয়ও, অন্তত বাংলাদেশের জনগণের উপকারের জন্য স্বৈরাচার হয়েছে। আপনারা তো গণতান্ত্রিক রাজনৈতিক দল, আপনারা তো গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসেছেন, দেখি জনগণের সাপোর্ট নিয়ে আপনারা শেখ হাসিনা যে সকল উন্নয়নমূলক কাজ করেছে, আপনারা 10 বছর ক্ষমতায় থেকে তার অর্ধেক করে দেখান তো। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা করে দেখাতে পারবেন না। বরং শেখ হাসিনা যে সকল উন্নয়নমূলক কাজ করেছে, সকল কিছু কিভাবে ধ্বংস করবেন, সকল কিছুকে ধ্বংস করে কিভাবে শেখ হাসিনাকে খাটো করবেন, আওয়ামী লীগকে খাটো করবেন, সেই প্ল্যানে এখন আপনারা আগাচ্ছেন। কোনো লাভ নাই, কোনো লাভ নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পরে 2 বছরের দৃশ্যত কোনো উন্নয়ন হয়েছে বাংলাদেশে?
কোনো ছিটে ফোটা উন্নয়ন হয়নি, বরং আমরা শুধু দেখতে পেয়েছি তারা মাজার ভেঙেছে, তারা ভাস্কর্য ভেঙেছে, তারা বিভিন্ন ধরনের অবকাঠামো ভেঙেছে। বাংলাদেশ থেকে 25 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে এই 2 বছরে পাচার হয়েছে। শেখ হাসিনার 15.5 বছর শাসনামলতে এত টাকা পাচার হয়নি। জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পাটোয়ারি সাহেব বলেছেন আর কিছুদিন সময় পেলে তো ডক্টর ইউনূস সাহেব ডাইরেক্ট সুইস ব্যাংকে কিনে ফেলতো, যে পরিমাণ টাকা তিনি সুইস ব্যাংকের মধ্যে পাচার করেছেন তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে। তার মানে চিন্তা করেন, শেখ হাসিনাকে আমরা ফেসিস্ট বলি, শেখ হাসিনাকে আমরা হত্যাকারী বলি, শেখ হাসিনার আমলে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলি, কিন্তু এই 2 বছরের শাসন আমলের কথা আমরা ভুলে যাচ্ছি। কত হত্যা হয়েছে, কত গুম হয়েছে, কত স্বৈরাচারী আচরণ হয়েছে, কত ফেসিস্ট আচরণ হয়েছে, কত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে, এখনো হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। একের অধিক হত্যা মানিত গণহত্যা। তো বাংলাদেশে যে আওয়ামী লীগের এই 2 বছরে হাজার হাজার নিরীহ কর্মী হত্যার শিকার হয়েছে, এই জন্য কারা ক্ষমা চাইবে আওয়ামী লীগের কাছে? এগুলা কি গণহত্যা না? এগুলা কি আন্তর্জাতিক মিডিয়াগুলো দেখছে না, জানছে না? অবশ্য সকল কিছু প্রমাণ আছে, সময় মতো সকল কিছু চোখের সামনে ভেসে উঠবে। অনেকে অবগত আছে, অনেকে অবগত থেকেও ভয়ে বলতে পারছে না। কিন্তু আমরা তো ইউটিউবার, আমরা তো জনগণের জন্য কথা বলি, আমরা তো সেই সকল বিষয়গুলো অবগত আছি, জনগণের সামনে তুলেও ধরছি, তাই নয় কি? তাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার এক বার্তায় বাংলাদেশের সকল রাজনৈতিক সমীকরণ উলটপালট হয়ে গিয়েছে। বাংলাদেশে যে কোনো গণতন্ত্র নাই সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। আমুরা এবং মামুরা মিলে যে সংসদটাকে চালাচ্ছে সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা বারবার এগুলো আর ক্লিয়ার করার দরকার নাই, কারণ এখন জনগণের কাছে সকল কিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে গিয়েছে। দেশবাসী, একটা গোপন বৈঠক হয়েছে গোপালগঞ্জের টঙ্গিপাড়াতে একটা গোপন বৈঠক হয়েছে। আওয়ামী লীগ সেই চুরির টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে বাংলাদেশের 5 জন লোককে কিনে নিয়েছে। 5 জন লোককে 27,000 কোটি মার্কিন ডলারের মাধ্যমে 4 জনকে কিনে নিয়ে 4 জনের মাধ্যমে আরেকজন কিনার এবং আরেকজনের সাথে তারা কথাবার্তা শুরু করে দিয়েছে। মোট 5 জনকে নিয়ে তারা একটা সমন্বয়ক কমিটি গঠন করেছে তারেক রহমানকে ক্ষমতা থেকে সরানোর জন্য, এবং বাংলাদেশের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের খবরটা আমি আজকে আপনাদের কাছে দেব। তার আগে আমি বলবো এই 5 জন কে বা কারা। আমার কাছে লিস্টটি এসেছে এবং আনন্দবাজার পত্রিকা, ডেইলি স্টার, দা হিন্দু, CNN, আল জাজিরা সহ বিশ্বের বড় বড় মিডিয়াগুলা ফলাও করে প্রচার করেছে এই খবর। এই 5 জনের নাম: প্রথম 1 নম্বর ব্যারিস্টার মুবিন ফারহানা, 2 নম্বর গিয়াসউদ্দিন তাহের, 3 নম্বর বিপি নূর, যাকে বলা হয় আপনার বর্তমানে বিএনপির মন্ত্রী, বিএনপি তাকে মন্ত্রী বানাইছে, সেই গণ অধিকার পরিষদের পাপিষ্ট সেই বন্ড বিকাশ নূর এবং আমতারেক নামের সেই কুলাঙ্গার। এরপরে ফজু পাগলা, সেই ফজলুর রহমান ফজু, গিয়াসউদ্দিন তাহের, এই 5 জন মিলে একটা বৈঠক করেছে গোপালগঞ্জের টঙ্গিপাড়াতে সেই কনভেনশন হলে। সেই কনভেনশন হলের যে বৈঠক, যে গোপন বৈঠক, এর আগে তারা আরো 3টা বৈঠক করেছে। গতকালকে বিকাল 3টার সময় যে বৈঠকটা তারা করেছে, সেই বৈঠকে আপনার তারা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, যেভাবেই হোক চলে বলে কলে কৌশলে তারেক সরকারকে ফেলে দিতে হবে, এবং এমন একটা আন্দোলনের ইস্যু তৈরি করে মুহূর্তের ভিতরে শেখ হাসিনাকে নিয়ে আসার, এবং সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাজেশন অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী, স্লিপ অনুযায়ী, ফর্দ অনুযায়ী সেই ষড়যন্ত্র করার জন্য একটা আপনার ব্ল্যাকমেইল, বাংলাদেশকে হঠাৎ করে ব্ল্যাকমেইল করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সেই বিশাল একটা গভীর ষড়যন্ত্রের বহির্প্রকাশ হলো সেই গোপালগঞ্জ বৈঠক। এখন গোপালগঞ্জ বৈঠকে ওদের মূল নীতি হবে যে তারা বিএনপির সাথে মিলেমিশে থাকবে, বিএনপির পক্ষে কথা বলবে, এবং অনেক সময় জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়, এই সমস্ত অভিনয় করবে। অভিনয় করতে করতে মানে 3 মাসের ভিতরে তারা সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র। টার্গেট নিয়েছে 3 মাস। জুলাই, বর্তমানে জুন মাস শেষ, জুলাই আগস্ট সেপ্টেম্বরের ভিতরে, এই 3 মাসের ভিতরে বর্তমান সরকারকে তারা ফেলে দেওয়ার নীল নকশা, মেটিকুলাস ডিজাইন, ভয়ঙ্কর মেটিকুলাস ডিজাইন, কল্পনা করতে পারবেন না। এই রকম ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এই ফজলুর রহমান ফজু পাগলের নেতৃত্বে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।